ভাগ বা বিভাজন শব্দটিতেই যেন বিরাজ করছে এক বিরাট অসম্পূর্ণতা, যা পূর্ণতার আশায় সদাই উন্মুখ। অসম্পূর্ণ দেশ, জাতি, চিন্তাধারা, মনস্তত্ত্ব কিংবা স্বাধীনতা কোনোটাই খুব শ্রেয় বা প্রিয় হতে পারে না। আর তাই দীর্ঘ লড়াই, আত্মত্যাগ, বলিদান ও পরিশ্রমের ফলস্বরূপ স্বাধীনতার নামে পাওয়া অসম্পূর্ণ দেশ, সবথেকে বড় দেশত্যাগের ঐতিহাসিক ঘটনা এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণনাশ দেশবাসীকে স্বাধীনতার আনন্দটুকুও বুক ভরে উপভোগ করতে দেয়নি, বদলে এনে দিয়েছে দুর্দশা, অসহায়তা, আপনজন আর আপন বাস্তু হারানোর বেদনা। ভারত মাতাকে শিকল মুক্ত করে তার আরাধনা করা বা তার স্বাধীন অখণ্ড রূপে মুগ্ধ হওয়ার পরিবর্তে তাকে খণ্ডিত করে তারই বুকে জমা হতে থাকে তারই সন্তানদের মৃতদেহের স্তূপ। স্বজন পোষণ আর চক্রান্তের নতুন খেলায় মত্ত হল একগুচ্ছ দেশের ঠিকাদার। 1947 সালের 15ই আগস্ট আমাদের অর্থাৎ খণ্ডিত ভারতবর্ষের স্বাধীনতা দিবস ঠিকই, কিন্তু এই স্বাধীনতা তখনই সম্পূর্ণতা পেত যখন সম্পূর্ণ ভারতবর্ষ একই সূত্রে গাঁথা মালার মতো একই সাথে স্বাধীনতা পেত, চোখের জলে নয়, হাসি মুখে। দেশবাসী বুক ফুলিয়ে গৌরবে স্বীকার করতে পারত সে স্বাধীনতা, গর্বের অখণ্ড ভারতের সম্পূর্ণ স্বরাজ, যা আমাদেরও স্বপ্ন আজ। নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান মনীষী চিন্তনে অখণ্ড ও পূর্ণভূমি ভারত। শুরুতেই আমরা শুনে নেব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় সহপ্রচারক প্রমুখ শ্রী অদ্বৈতচরণ দত্ত মহাশয়ের বক্তৃতার কিছু অংশ। স্বতন্ত্র বীর সাভারকর তিনি সংকল্প করেছিলেন যে সিন্ধুর যতদিন না ভারত হয় ততদিন আমি জলগ্রহণ করব। ঋষি অরবিন্দ বলছেন যে দেশ আবার অখণ্ড হবেই। যে ভারত আমরা দেখেছি তার থেকে আরো আরো অনেক গৌরব উজ্জ্বল ভারতকে আমরা দেখব। এই ভারত মাতা রত্ন সিংহাসন ভূমিষ্ঠা। আজকে যদি আমরা দেখি যে ভারতবর্ষের মানচিত্রে আফগানিস্তান নেই, বালুচিস্তান নেই, সেখানকার লোকেরা কি চিন্তা করছে? তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না, তারা তালিবানি শাসন মানতে চায় না। বাংলাদেশের অস্থিরতা, তাদের আন্তরিক সংঘর্ষ চলছে, কিন্তু তারা তাকিয়ে আছে ভারতের। তাহলে আমাদের অখণ্ড ভারতের কল্পনা আমরা ভৌগোলিক সীমার মধ্যে থাকতে চাই না। আমাদের চিন্তা এক সাংস্কৃতিক ভারতের চিন্তা, এক সাংস্কৃতিক ভারতের কল্পনা। এটা খুব কঠিন। আমাদের দেশের রাষ্ট্র হি দেবতা, এটা আমরা বলেছি। আমাদের ভূমি আমাদের কাছে মা। এই প্রাচীনকালে বেদ উপনিষদে আমরা যে কথাগুলো বলেছি, মাতা ভূমি পুত্রহং পৃথিবী, এটাই আমাদের সংকল্পনা। আমাদের দেশের এখানকার সংস্কৃতির সঙ্গে অনেক অনেক লোক মিশে গেছে, তারা একাকার হয়ে গেছে। আমরা যদি দেখি গঙ্গোত্রী থেকে বেরিয়ে এই বাংলার গঙ্গাসাগরে মিলিত হয়েছে, কত নদ নদী তার মধ্যে মিলিত, যমুনাও মিলিত হয়েছে। কেউ কি কোনোদিন বলে যে এটা গঙ্গা যমুনা নদী? কেউ বলে না, এটা গঙ্গাই বলে। এই গঙ্গা, এই হিন্দু ভূমি, ভারত ভূমি, এখানে অনেকেই এসছেন, তারা এখানে একাকার হয়ে গেছেন। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের চিন্তা, অখণ্ড ভারতের চিন্তা। এই ভূমি আর্য ভূমি, আর্য সংস্কৃতি, আর্য সংস্কৃতি শ্রেষ্ঠ সংস্কৃতি। কেউ কেউ আমাদের বিকৃত করেছে, আর্য জাতিবাচক শব্দ বলেছে, কিন্তু স্পষ্ট রূপে ডক্টর ভীমরাও আম্বেদকর বলেছেন আর্য একটা গুণবাচক শব্দ। আমাদের দেশে আর্য আক্রমণকারী বলে এখানে বিভাজনের সৃষ্টি করা হয়েছে। এই দেশের আর্যাবর্ত, এই দেশের নাম আর্যাবর্ত, জম্মু দ্বীপ, হিন্দুস্তান, ভারতবর্ষ। এই দেশের প্রাচীন মুনি ঋষিরা এই ভূমিকে তাদের বড় ত্যাগ ও তপস্যার ভূমি বলেছেন। ভগবান কৃষ্ণ বলেছেন এই ভূমিতে আমি আবার জন্ম, পরিত্রাণায় সাধুনাম
বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে। এই ভূমি ভগবানের বড় আদরের দেশ, এই ভূমি দেবভূমি। এই ভূমিকে আমরা আমাদের মা বলে স্বীকার করেছি। আমাদের এই মা, খণ্ডিত মাকে আমরা পুজো করি না। এই বিভাজন আজ হোক কাল হোক যাবে। লোকেরা বলছে কিন্তু ইম্পসিবল, কিন্তু আমরা বলি 1905 সালের উদাহরণ। 19বিংশ শতাব্দীর সময় রবীন্দ্রনাথ ঠাকুরের যেসব চিন্তা, সেটা আমাদের দেশের জাতির কাছে তুলে ধরা দরকার। আমরা অনেক সময় রবীন্দ্রনাথের কথা বলি দেশের মাটিতে। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যে সত্যকে প্রতিষ্ঠা করে দেখালেন, যেদিন লর্ড কার্জন, চতুর ইংরেজ এই দেশের ভূমিকে বিভাজনের চেষ্টা করছিল, বঙ্গ বিভাজন নাম দিয়ে দেশ বিভাজন, রবীন্দ্রনাথ ঠাকুর গর্জে উঠলেন। তিনি অসময়ে গঙ্গা স্নান করে রাখি বন্ধন উৎসব চালু করলেন। মানে না বিভাজন, সমস্ত সমাজের লোকেরা একসঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। কতদিন? 1905 থেকে 1911 সাল, লম্বা সময় আন্দোলন চলল। সারা ভারত গর্জে উঠল। চতুর ইংরেজ ভয় পেয়ে গেল। যে সেটেল ফ্যাক্ট, সেটাকে এই রাখি, রবীন্দ্রনাথের আন্দোলন সারা ভারত যুগে, ভারত বহুত জেগে উঠল। সেটেল ফ্যাক্ট আনসেটেলড হয়ে গেল। ইংরেজকে পিছু হাঁটতে হলো। তারা যে সার্কুলার পাঠিয়েছিল সেটাকে তারা ফিরিয়ে নিল। তাহলে আমাদের দেশের ইতিহাস বলে যে আমরা খণ্ডিত স্বাধীনতা মানি না। যেটাকে অসম্ভব সেটাকে আমরা দেখালাম সম্ভব। ইংরেজ পিছু হেঁটেছে। দেশের অখণ্ডতার পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছেন সবাই সামনে। একটা রাখি, আমরা কদিন আগে রাখি বন্ধন আমরা পালন করেছি। রাখি বন্ধন হচ্ছে অখণ্ডতার প্রতীক। ধনী গরিব উঁচু নিচু সমস্ত ভারতবাসী এক, এক মন এক প্রাণ, এটাই হলো অখণ্ডতা। যদি আমরা দেখি 1940 সালের আগে পর্যন্ত এই দেশের লোকেরা একসঙ্গে যখন কাজ করছিল, ইংরেজি ভয় পেয়েছিল। কিন্তু 1947 সালে খুব তাড়াহুড়ো করে ইংরেজ দেশ বিভাজন করে চলে গেল। 1947 সালে 14ই আগস্ট রাত্রি 12টার সময়, রাত্রের অন্ধকারে তুষ্টিকোণে রাজনীতি করে রাত্রি 12টার পর কলমের খোঁচা দিয়ে তারা একদিকে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, একদিকে পূর্ব পাকিস্তান করে, পাঞ্জাবের বিরাট একটা অংশ, বাংলার একটা বিরাট অংশ কলমের খোঁচা দিয়ে তারা করে একটা অসম্ভবকে একটা সম্ভব করে দিল। পণ্ডিত নেহেরুকে বলছিল যে দেশ বিভাজন এটাকে বন্ধ করুন। পণ্ডিত নেহেরু হাসতে হাসতে বলছে যে কে বলে দেশ বিভাজন? যারা বলছে তারা ফ্যান্টাস্টিক ননসেন্স, তারা কিছু জানে না। আমি গান্ধীজির কথা বলেছি, গান্ধী বলছে আমার আগে দেহটা ভাগ হবে, তারপর দেশ ভাগ হবে। কিন্তু আমরা কি দেখলাম? দেশ বিভাজন হয়ে গেল। হাজার হাজার হিন্দু বেঘরে হলো, তার উদ্বাস্তু হলো, শরণার্থী হলো। আজকে 2.5-3 কোটি লোক যখন এই দেশে আসছে, তাদের আমরা দেখছি যে আমাদের দেশের লোকেরা আজকে তাদের ভূমি থেকে বিতাড়িত হচ্ছে। আমাদের দেশের লোকেদের সামনে এই অখণ্ড ভারতের কল্পনা আজকে আমরা যখন রেখেছি, আপনাদের আমি সাধুবাদ জানাচ্ছি। এর সমস্ত দেশের, আমাদের দেশের ভূমিকা, আমাদের দেশের লোকের ভূমিকা কি ছিল তখন? আমরা যদি দেখি, আমরা পিছনে ফিরে যাই 1910 সালে। 1910 সালে তখন লখনৌতে কংগ্রেসের অধিবেশন হয়েছিল। কোন কংগ্রেস? যে কংগ্রেস 1885-তে তৈরি হয়েছিল। কোন কংগ্রেস তৈরি করেছিল? ইংরেজ তৈরি করেছিল, লর্ড হিউম। ইংরেজদের সেফটি ভাল্ভ হিসাবে কংগ্রেস তৈরি করেছিল, যে কংগ্রেস স্বাধীনতার জন্য লড়বে। কিন্তু মুসলিমের কয়েকজন সামনে রেখে তারা এই কংগ্রেস তৈরি করে তারা এই বিভাজনের রাজনীতি করেছে। ইংরেজদের সেফটি ভাল্ভ হিসাবে কাজ করেছে তারা। আমরা যদি দেখি সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার একটা লেখা বইয়ের মধ্যে এ নেশন ইন মেকিং, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমাদের দেশে প্রাচীনকালীর এত ভূমি, এত উন্নত ভূমি দেশ, এত উন্নত সংস্কৃতি, সেটা বলছে আর এ নেশন ইন মেকিং, উই আর মেকিং এ নেশন, এসব কথাগুলো তারা বলছে। আমাদের দেশের জাতির সংজ্ঞা কি? 1910 সালে যখন লখনৌতে সেই কংগ্রেসের অধিবেশন, তখন চলছে পৃথক নির্বাচনী ক্ষেত্র।
মুসলিম লীগ তখন তৈরি হয়ে গেছে। 1906 সালে মুসলিম লীগ তৈরি হয়ে গেছে। তার অনেক আগে থেকে ইংরেজ, চতুর ইংরেজ যখন দেখছি যে 1905 সালে আমরা পিছু হাঁটলাম, এই দেশের একটা নবজাগরণের ইতিহাস যে বাংলা থেকে তৈরি হয়েছিল। কলকাতা ছিল তখন রাজধানী, এই বাংলা ছিল তখন স্বাধীনতা আন্দোলনের প্রাণ কেন্দ্র, স্বাধীনতার আগ্রহে এই দেশের বিরাট নবজাগরণ। হিন্দু মেলা তৈরি করছে রাজনারায়ণ বসু, লম্বা সময় ধরে সর্বত্রই হিন্দু সমাজের জাগ্রত। ডক্টর কেশব বলিয়া করে এখানে ছিলেন সমিতির মেম্বার হয়ে কাজ করছেন। যে বাংলায় এই ধরনের বিরাট ভারতবর্ষের ইতিহাসে নবজাগরণের আন্দোলন শুরু ছিল, ইংরেজ ভয় পেয়ে রাজধানীতে দিল্লিতে স্থানান্তরিত। আর তারাই প্রস্তাব গ্রহণ করছে যে মুসলিমদের জন্য আলাদা নির্বাচনী ক্ষেত্র। পণ্ডিত মদন মোহন বা আরো অনেকেই পর্যন্ত ছিল এই দেশে এই ধরনের বিভাগ রাজনীতি চলতে পারে না। আমরা দেখলাম তুষ্টিকোণের রাজনীতি কত শুরু হলো। মুসলিম লীগ যখন তৈরি হয়ে গেল, মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসের একটা কাজ ছাড়া শুরু। আর 1918 সালে খিলাফত আন্দোলনকে সমর্থন করে বসল কংগ্রেস। খলিফা তুর্কিস্তানে তাদের দেশে আন্দোলনকে খলিফার ক্ষমতাচ্যুতির কারণে এখানে খলিফা, এখানকার মুসলমানরা কেউ সমর্থনে ছিল না, কিন্তু আমাদের রাজনেতারা তারা এই খিলাফত আন্দোলনকে তারা সমর্থন করে যে তুষ্টিকোণের রাজনীতি প্রমাণ করলো, সেটা আমাদের কাছে বড় বেদনা। আমার দেশের ইতিহাসকে যদি আমরা দেখি, 1920 সালের আগে পর্যন্ত তিলক ছিল কংগ্রেসের প্রেসিডেন্ট। তিলক 1920 সালে আচানকের মৃত্যু। তিলক কি চাইছিলেন? এই দেশের নবজাগরণ, গণেশ উৎসব, শিবাজী উৎসব, বন্দে মাতরম উৎসবের দ্বারা বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম মন্ত্র হিসেবে সারা ভারতকে জাগিয়ে তুলল। রবীন্দ্রনাথ ঠাকুর এই খিলাফত আন্দোলনের বিরুদ্ধে করেছেন, তার বিরোধিতা করলেন। গান্ধীজি কিন্তু খিলাফতের সমর্থনে চলে গেলেন। 1920 সালে যে আন্দোলন হয়েছিল, যে সেখানে গান্ধীজির মতো লোকেরা যখন খিলাফত আন্দোলনকে সমর্থন করলো, লোকেরা বলতে শুরু করলো, নো স্বরাজ উইদাউট হিন্দু মুসলিম ইউনিটি। আমাদের এই তুষ্টিকরণ শুরু হলো, জাহাজ শুরু হলো, হিন্দুর বিরুদ্ধে শুরু হলো। কেরলে শুরু হলো জোর জোর করে ধর্মান্তকরণ। মোপলার যে বিদ্রোহ শুরু হয়েছিল, সেখানকার হাজার হাজার লোককে ধর্মান্তরিত করা হলো। গান্ধীজি 1924 সালে ইয়ং ইন্ডিয়াতে লিখছেন যে হিন্দুরা কাওয়ার্ড, হিন্দু আর কাওয়ার্ড। আর তিনি আরেকটা কথা বললেন, মুসলিম মুসলিম আর গুন্ডা। তার ফলে মুসলমানরা তাদের গুন্ডাগিরি করতে শুরু করলো। যে শ্রদ্ধানন্দ, যেসব লোকেরা ভয়ে ধর্মান্তরিত হয়ে গেছিল, তাদেরকে ফিরে নিয়ে এসেছিল, পরাবর্তন করছিল, শ্রদ্ধানন্দকে খুন করা হবে। আজ আশ্চর্য ব্যাপার। আর সেই আব্দুল রশিদ যে শ্রদ্ধানন্দকে, যে ভারতবর্ষকে আবার জাগিয়ে তুলছিল, যেসব লোকেরা ধর্ম ছেড়ে চলে গেছিলেন, স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন যে আমার ধর্ম থেকে যদি একজন কেউ চলে যায়, শুধু একজন কমলো না, একজন শত্রু তৈরি হবে। শ্রদ্ধানন্দ তাদেরকে পরিবর্তন করছিলেন। সেখানে যখন আর আব্দুল রশিদ তাকে খুন করছে, আব্দুল রশিদ ধরা পড়েছে, ফাঁসি হয়েছে, তাকে শহীদের মর্যাদা দিল আমাদের দেশের নেতারা। কল্পনা করুন, শ্রদ্ধানন্দ শহীদের সম্মান পেল। লোকে জানেই না শ্রদ্ধানন্দের ইতিহাস। এই রাষ্ট্রীয়তার অভাব আমাদের দেশের ধীরে ধীরে জাগ্রত শুরু হলো তুষ্টিকরণের কারণে। যারা রাষ্ট্র বিরোধী, যারা রাষ্ট্রের কল্যাণ চায় না, তারা প্রাধান্য পেয়ে তার মুখ। যে রাষ্ট্রপ্রেমী, যারা মোহাম্মদ আলী জিন্নার মতো লোক, যে মোহাম্মদ আলী জিন্না ব্যারিস্টার ছিল, তিনি কিন্তু কল্পনাও করতে পারেন না যে এত সহজে পাকিস্তান আমি পেয়ে যাব। সে চাইছিল না মুসলিম লীগের, কিন্তু দেখলো যে যারা রাষ্ট্র বিরোধী, হিন্দু বিরোধী, তারাই প্রাধান্য পাচ্ছে। সুতরাং সে তাড়াতাড়ি তার সব বেশ পাল্টিয়ে সে মুসলিম লীগের সঙ্গে যুক্ত হয়ে সে পাকিস্তানের নায়ক হয়ে গেল। এই যে রাষ্ট্র বিরোধী লোকেরা প্রাধান্য পেল, যারা রাষ্ট্রপ্রেমী যেসব মুসলিম ছিল তারা গুরুত্ব পেল না। এই ধরনের তুষ্টিকরণ শুরু হলো। আমরা তুষ্টিকরণ দেখব যে বন্দে মাতরম মন্ত্রের দ্বারা সারা ভারত এই হয়ে গেছে। কংগ্রেসের অধিবেশন হচ্ছে, কংগ্রেসের অধিবেশন
তিলকের মৃত্যু হয়ে গেছে, বন্দে মাতরম উৎসব তখন বন্ধ করার প্রচেষ্টা। কংগ্রেসের অধিবেশন কাকিনাড়াতে হচ্ছে 1923-এ, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া। সেই অধিবেশনে সমস্ত ভারতবর্ষের লোকেরা, হাজার হাজার লোকেরা এসছে। আর সেখানে প্রথম অধিবেশনের শুরুতেই বন্দে মাতরম, আমাদের যেমন গীত হলো সেরকম বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হলো। প্রতি বছর গাওয়া হয়, সে বছরও গাওয়ার জন্য যিনি এসছেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত বিষ্ণু দিগম্বর পুরস্কার, সে গাইতে শুরু করেছে। মঞ্চে বসে থাকা সেই সময়কার কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছে মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী জিন্না নয়, আলী ব্রাদার্স, এক ভাই মোহাম্মদ আলী। সে গর্জে উঠলে বন্দে মাতরম সাম্প্রদায়িক। সেই মঞ্চে নেহেরু থেকে আরম্ভ করে সমস্ত রাজনেতারা বসেছিল, তারা কেউ বিরোধিতা করলো না। যে গাইতে গেছিলেন তিনি বললেন, বন্দে মাতরম গায়ার জন্য আমাকে ডাকা হচ্ছে, এটা আমাদের পুরো গান গাওয়া দরকার। সমস্ত জনতা উঠে দাঁড়িয়ে বন্দে মাতরমকে স্বাগত করছে গানকে। কিন্তু মোহাম্মদ আলী সে বিরোধিতা করলো, বললো এটা সাম্প্রদায়িক, এটা মুসলমান বিরোধী বন্দে মাতরম, এখানে গাওয়া চলবে না। তিনি কিন্তু গাইলেন, আর মোহাম্মদ আলী মঞ্চ থেকে নিচে নেমে চলে গেল। বাকি নেতারা মাথা নিচু করে বসে থাকে। বিখ্যাত কবি দ্বিজেন্দ্রলাল রায় যথার্থই বলেছিলেন, ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। আর এক কবি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, इसका कन कन पवित्र है, इसका जन जन प्यारा है, इसका कंकर कंकर शंकर है, इसका बिंदु बिंदु गंगा जल है, मैं जीऊंगा तो इसके लिए, मैं मरूंगा तो इसके लिए। এই সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ওই ভুবন মনোমোহী। এই ভারতবর্ষ, সেই ভারতবর্ষ সম্পর্কে ভগবান রামচন্দ্র ভাইকে বলছেন, অপি স্বর্ণময়ী লঙ্কে ন মে রোচতে লক্ষ্মণ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ঋষি বঙ্কিম গেয়ে উঠেছেন, দশপ্রহণ ধারিণী নমামি তারিণী, রিপুতল পারিণী মাতরম বন্দে মাতরম। এই সেই ভারতবর্ষ। পৃথিবীর মধ্যে এমন যদি কোনো একটি দেশ থাকে যাকে মুখ্য ভূমি হিসাবে অবহিত করা যায়, সে হচ্ছে আমার দেশ ভারতবর্ষ। কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। যে ভারতবর্ষের যে সীমা, উত্তরাঙ্গিয়ৎ সমুদ্রস্য হিমাদ্রস্যৈব দক্ষিণম বর্ষং তৎ ভারত নাম ভারতী যৎ সন্ততি। উত্তর হিমালয়, দক্ষিণে সমুদ্র, এদিকে পশ্চিমে গান্ধার, আর পূর্বে ব্রহ্মদেশ, এই পর্যন্ত বিস্তৃত যে ভূখণ্ড, তাকে একসময় অখণ্ড ভারত বলা হতো। কিন্তু কালের পরিহাসে সেই ভারতবর্ষ বিশেষ করে 1947 সালে ত্রিখণ্ডিত হলো। স্বাধীনতার নাম করে আমরা দেখলাম যেমন খণ্ডিত ভারত আমরা পেয়েছি, তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ভারতবর্ষের ইতিহাস অন্যভাবে রচিত হতে শুরু করল। আমরা ভুলে গেলাম সেই 1905 সালের ঘটনা। আমরা দেখলাম 1947 সালে দেশ বিভাজনকে আমাদের তৎকালীন নেতৃত্ব মেনে নিলেন। অথচ 1905 সালে সেই সময়ে যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সারা বাংলা উত্তাল হয়ে উঠেছিল, ইংরেজ সরকার সেই সময়ে যে শক্তিশালী তাদের ক্ষমতা, কিন্তু তা সত্ত্বেও তারা দমন করতে পারেনি। বাংলার লোক গেয়ে উঠেছিল সেদিন রবীন্দ্র কবির ভাষায়, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। সেদিন কবি মুকুন্দ গেয়ে উঠেছিলেন, ফেলে দাও মা রেশমি চুরি, বঙ্গ নারী ও হাতে আর পড়ো না। কবি রজনী গেয়ে উঠেছিলেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। সেই বাংলাকে আমরা বিভাজিত হতে দেইনি। ইংরেজ সরকারের কাছে যা সেটেল ফ্যাক্ট ছিল, তাই আনসেটেল হিসেবে প্রমাণিত করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অক্ষয়চন্দ্র শুরু করে অন্যান্য বিখ্যাত মনীষীরা। বাড়িতে বাড়িতে বঙ্গলক্ষ্মীর প্রতিকথা পালন এবং তার সঙ্গে সঙ্গে অরন্ধন দিবস পালন করা, সকলের মনের মধ্যে প্রতিজ্ঞা, সংকল্প, আমরা এই বাংলাকে ভাগ হতে দেব না। যে উচ্চক্রান্ত রচনা করেছে ইংরেজ সরকার, তাকে আমরা ব্যর্থ করব। আই উইল আনসেটল দ্য সেটেল ফ্যাক্ট, সুরেন্দ্রনাথ সেদিন করছে উঠেছিলেন। আমরা দেখলাম 1911 সালে ইংরেজ সরকার বাধ্য হলো তাদের সেটেল ফ্যাক্টকে আনসেটেল করতে। কিন্তু সেদিন আমরা পেরেছিলাম, 1947 সালে কেন পারলাম না? তার পিছনে কারণ কি আছে? যখন 1905 সালে আমরা দেখলাম যে আন্দোলন সফল হলো, আর ঠিক সেই সময়ে ইংরেজ সরকার
তারা কুচক্রান্ত রচনা করলো। তারা যে পলিসি অবলম্বন করলো, ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করো এবং শাসন করো, সেইভাবে মুসলিমদের মধ্যে আলাদা জাতি সত্তা জাগানোর জন্য চেষ্টা করা হলো। বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা দেখলাম মুসলিমদের মধ্যে আলাদা একটা গোড়া মনোভাব তৈরি হলো এবং তারা হিন্দুদের থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে শুরু করলো। আর তার ফলশ্রুতি হিসাবে 1906 সালের 30শে ডিসেম্বর আমরা দেখলাম ঢাকার নবাব সলিমুল্লাহর বাড়িতে আগা খাঁর নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো। শুধুমাত্র মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো এরকম নয়, সমস্ত রকমভাবে সেই মুসলিম লীগকে প্রশ্রয় দেওয়া, সেই মুসলিমকে আস্তে 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 বিভিন্ন দিক দিয়ে সাহায্য করা এবং মুসলিম মৌলবাদ যাতে বৃদ্ধি পায় তার জন্য ইংরেজ সরকার সমস্ত রকম প্রচেষ্টা করতে শুরু করলো। আমরা তার ফলশ্রুতি হিসাবে দেখলাম 1907 সালে প্রথম কুমিল্লাতে সেই সময়ে দাঙ্গা শুরু হলো, সেখানে হিন্দুদের উপর অত্যাচার নেমে এলো। আর এইরকম ঘটনা প্রবাহ আস্তে 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 বিভিন্ন স্থানে স্থানে বাড়তে শুরু করলো। একদিকে যেমন ইংরেজ সরকারের প্রচেষ্টা, আর তার পাশাপাশি আমরা দেখলাম যে মুসলিম লীগ, মুসলিম একটা ফান্ডামেন্টাল মনোভাব মুসলিম সমাজের মধ্যে তৈরি করা এবং ধীরে ধীরে তাদের আলাদা একটা জাতিসত্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। পাশাপাশি যে কংগ্রেস 1885 সালে তৈরি হয়েছিল, যে কংগ্রেসের উদ্দেশ্য অ্যালান অক্টাভিয়ান হিউম যিনি প্রতিষ্ঠাতা তিনি উল্লেখ করেছিলেন যে কংগ্রেস দ্য সেফটি ভাল্ভ অফ ব্রিটিশ গভর্নমেন্ট হিসাবে কংগ্রেসকে প্রতিষ্ঠা করা, আর সেই লক্ষ্যেই আস্তে আস্তে এগোচ্ছিল। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন চরমপন্থী নরমপন্থী নেতৃত্ব যারা দেশভক্ত ছিলেন তারা কংগ্রেসকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কালক্রমে যখন ধীরে ধীরে মুসলিম লীগের কাজ বাড়তে শুরু করলো, মুসলিমদের মধ্যে আলাদা একটা প্রতিষ্ঠা পাওয়ার মনোবাঞ্ছা তৈরি হলো, আর সেই সময়ে তৎকালীন যারা নেতৃত্ব কংগ্রেসে ছিলেন তারা মনে করলেন ভারতবর্ষের স্বাধীনতা মুসলিমদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সেই জন্য তারা তাদের নীতি বদল করতে শুরু করলেন, তারা ধীরে ধীরে মুসলিমদেরকে তোষামত করতে শুরু করলেন। এবং আমরা দেখলাম তাদের যে দৃষ্টিকোণ, একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। নয়নকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণকে ধ্বংস করার যে উদ্যম সেটা কংগ্রেস নেতৃত্বের মধ্যে শুরু হলো। 1909 সালে ইংরেজ সেই সময় মরলে মিন্টো প্যাক্ট চালু করলো, যার মাধ্যমে মুসলিমদেরকে ধীরে ধীরে আরো অধিকার দেওয়া শুরু হলো। 1914 সালে আমরা দেখলাম যে কংগ্রেস যৌথভাবে মুসলিম লীগের সঙ্গে সভা করলো মুসলিমদেরকে কাছে টানবার জন্য। তারপরে দেখলাম 1916 সালে লখনৌ প্যাক্ট তৈরি হলো, সেখানে মুসলিম লীগের অনেক দাবিকে মেনে নেওয়া হলো। এইভাবে আস্তে 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 মুসলিম লীগের কাছে কংগ্রেস নেতৃত্ব নিজেদেরকে স্যারেন্ডার করতে শুরু করলো। আমরা দেখলাম 1920 সালে যখন তুরস্কে খলিফাকে সেখান থেকে হটানোর জন্য ভারতবর্ষেও আন্দোলন শুরু করতে হবে, এইরকম একটা মনোভাবনা গড়ে উঠল মহাত্মা গান্ধীর মনের মধ্যে। তিনি ভাবলেন মুসলিমরা হয়তো এই সুযোগে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা কি দেখলাম যে সেই সময়ে চারিদিকে খলিফাকে আবার নতুন করে রাজ সিংহাসনে বসানোর জন্য খিলাফত আন্দোলন শুরু হলো, আর সৈয়দ আলী লিয়াকত আলীর মাধ্যমে মহাত্মা গান্ধী তাদের হাতে বড়া হয়ে প্রদান করলেন। ধীরে ধীরে বিভিন্ন জায়গায় সেই খিলাফত আন্দোলন গড়ে উঠতে শুরু করল। তৎকালীন অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকে তার বিরোধিতা করেছিলেন। সংঘ প্রতিষ্ঠাতা ডাক্তারজি এই খিলাফত আন্দোলনের বিরুদ্ধে ছিলেন। কিন্তু আমরা দেখলাম যে পরবর্তী সময়ে সেই খিলাফত আন্দোলন ব্যর্থ হলো, আর মুসলিমদের সম্পূর্ণ রাগ গিয়ে পৌঁছালো হিন্দুদের উপরে। তারা বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু করলো, বিশেষ করে কেরলের মাল্লাপুরমে সেখানে হাজার হাজার হিন্দুকে হত্যা করা হলো নির্বিচারে। এইভাবে ঘটনার প্রবাহ আস্তে 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 হিন্দু বিশেষ করে কংগ্রেসের তোষণ নীতি এবং মুসলিমের সাম্প্রদায়িকতাবাদ আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তার পরবর্তী সময়ে মুসলিম লীগ ধীরে ধীরে যখন তারা বুঝতে পারল, তারা যখন রক্তের স্বাদ পেয়েছে, তখন আরো বেশি করে উগ্র মুসলিম যে বাদ সেই বাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। বিভিন্ন যে নির্বাচন হলো সেই নির্বাচনে মুসলিম প্রধান এলাকায় মুসলিম লীগ জয়লাভ করলো। একদিকে যেমন হিন্দুদের সেই সময় প্রতিভূ হিসেবে কংগ্রেসকে সবাই দেখত, পাশাপাশি মুসলিম লীগকে মুসলিমরা তাদের নিজেদের পার্টি হিসেবে মনে করত। আর কিন্তু কংগ্রেস দেখলাম যে আমরা সেই সময়ে হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আর পাশাপাশি আর একটা শ্রেণী তৈরি হলো, তারা যে কমিউনিস্ট, যারা পরবর্তী সময় দাবি করেছিল আগে পাকিস্তান দিতে হবে তারপরে ভারত স্বাধীন হবে। তারা পিপুলস পত্রিকায় ভারতবর্ষকে 17টা ভাগে ভাগ করার জন্য তারা সেই সময় প্রচার করেছিল।
এবং তার সঙ্গে সঙ্গে মুসলিম লীগ ধীরে ধীরে তাদের নেতৃত্ব জিন্নার হাতে যখন এলো, তখন সেই মুসলিম লীগ আরো সংগঠিত হলো, আরো ঐক্যশালী হলো এবং তাদের ক্ষমতা বাড়লো। আর ব্রিটিশ গভর্নমেন্ট তাদেরকে আরো বেশি তোষামত শুরু করলো। এবং আমরা যদি পরপর ঘটনা প্রবাহ দেখি তাহলে দেখব 1930 সালে, আর সেই সময়ে তারা প্রথম যে পাকিস্তান, সেই পাকিস্তান কথা ভাবতে শুরু করলো। আজকে যে ইকবালের গান আমরা সবসময় গেয়ে থাকি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সেই ইকবাল প্রথম পাকিস্তান কথা আর এই কথার উৎপত্তি করলেন। পরবর্তী সময়ে চৌধুরী রহমত চাচা আর তার নেতৃত্বে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে একটি ম্যাপ প্রদর্শন করা হলো, যেখানে আর পাকিস্তান এই বিষয়টাকে রাখা হলো। পাকিস্তানের পি হচ্ছে পাঞ্জাব, এ হচ্ছে আফগানিস্তান, কে হচ্ছে কাশ্মীর, তার সঙ্গে এস হচ্ছে সিন্ধু প্রদেশ এবং ডান হচ্ছে বালুচিস্তান। এই নিয়ে তারা পাকিস্তানের দাবি করল এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে 1940 সালে মুসলিম লীগ তাদের প্রথম এজেন্ডার মধ্যে পাকিস্তানের দাবি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তারা তুলল। একদিকে কংগ্রেসের তোষামত নীতি, কংগ্রেস ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়া এবং তারা মুসলিম লীগের কাছে স্যারেন্ডার করা, ব্রিটিশ গভর্নমেন্টের কুচক্রান্ত, তার সঙ্গে কমিউনিস্টদের দাবি এবং মুসলিম লীগের একের পর এক হিন্দুদের উপর আক্রমণ, ধীরে ধীরে আমরা দেখলাম অন্য এক পট পরিবর্তন শুরু হলো। পরবর্তী সময়ে মুসলিম লীগের দাবি যখন আরো বাড়ল, মুসলিম লীগ দেখলো যে এই সময়ে যদি আমরা আমাদের দাবি আদায় করতে না পারি তাহলে ভবিষ্যতে আর আমরা পাকিস্তান পাবো না। সেই জন্য তারা ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিল। 1946 সালে তারা ডাইরেক্ট অ্যাকশন হিসাবে স্থানে স্থানে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুরা আমাদের কথা মানছে না, সুতরাং হিন্দুদের উপর অত্যাচার, এইরকম একটা আহ্বান ডাক দিল। আমরা জানি 1946 সালে 16ই আগস্ট কলকাতাতে যে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, সেখানে হাজার হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল, ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত ছাড়া হয়নি। এবং ধীরে ধীরে যখন এই অত্যাচার আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন হিন্দুদের মধ্যে একটা ভীতি কাজ করতে শুরু করলো। কংগ্রেস আর ধীরে ধীরে তাদের কাছে মাথা নামাতে শুরু করলো। ইংরেজ সরকারের পক্ষ থেকে প্রথমে ঘোষণা করা হয়েছিল যে 1948 সালের জুন মাসের মধ্যে তারা এখান থেকে চলে যাবে, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখলাম মাউন্ট ব্যাটেন 23 জুন 1947 সাল তিনি ঘোষণা করলেন যে 1947 সালে 15ই আগস্ট আর ভারতকে স্বাধীনতা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে ভারতকে ত্রিকোণিত করা হবে। আমরা দেখলাম 14-15 আগস্ট কংগ্রেসের অধিবেশনে যে এক সময় বলা হয়েছিল যে যদি গান্ধীজি বলেছিলেন যে আমার দেহের উপর দিয়ে ভারতবর্ষকে ভাগ করতে হবে, জওহরলাল নেহরু বলেছিলেন ইট ইজ এ ফ্যান্টাস্টিক ননসেন্স। আমরা দেখলাম ভারতকে যে 3টে ভাগে ভাগ করার জন্য যে পরিকল্পনা হলো, আর কংগ্রেসের অধিবেশনে সেই প্রস্তাব গৃহীত হলো। ধীরে ধীরে বাতাবরণ পরিবর্তন হতে শুরু করলো। ওদিকে তার আগে আমরা দেখেছি নোয়াখালীতেও 10ই অক্টোবর 1946 সাল যখন হিন্দুরা কোজাগরী পূর্ণিমার জন্য ব্যস্ত, আর সেই সময়ে হিন্দুদের উপর আক্রমণ নেমে এলো। সুরেন্দ্রনাথ বোসের বাড়িতে প্রায় 15,000 মুসলিম সশস্ত্র অবস্থায় আক্রমণ করলো ওসির উপস্থিতিতে, এবং আমরা দেখলাম 400 লোককে সেখানে হত্যা করা হলো। একই রকম ভাবে 11ই অক্টোবর আমরা দেখলাম রাজেন্দ্রলাল রায় আর তার বাড়ি আক্রমণ হলো, সেখানেও বহু লোককে হত্যা করা হলো, আর ছোট শিশু থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে কাউকে ছাড়া হয়নি। আর এই রকম যেমন পূর্ব প্রান্তে ঘটেছে, ঠিক একই রকম ভাবে সিন্ধু প্রদেশ থেকে শুরু করে বেলুচিস্তান থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় সর্বত্র আমরা দেখলাম এই ধরনের অত্যাচার নেমে এলো। শেষ পর্যন্ত 1947 সালের করুণ পরিহাস আমরা ইতিহাসের পাতায় যদি দেখি, তাহলে ভারতবর্ষের বিভাজন, আমরা দেশকে বিভাজন করে ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছি। শুধু তাই নয়, যে রকমভাবে হিন্দুদের উপর আক্রমণ নেমে এসেছে সেই সময়ে, আর সেটা আজকের ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই না। মাত্র 2-1টা ঘটনা বলার লোভ সংগ্রহ করতে পারছি না। বিশেষ করে যে অত্যাচার নেমে এসেছিল তার মধ্যে অন্যতম আর শেখপুরা জেলা, যেটা আজকে পাকিস্তানের মধ্যে। নানকানা সাহেব ও সাচ্চা সৌদা বলে যে বিখ্যাত শিখদের ধর্মস্থান আছে, 2টি জায়গায় এই শেখপুরা জেলার মধ্যে পড়তো। শেখপুরা জেলা লাহোর থেকে 23 কিলোমিটার দূরে ছিল। সকলের ভাবনার মধ্যে ছিল হয়তো তীর্থস্থান হওয়ার কারণে এটা ভারতবর্ষের মধ্যে আসবে। 17 তারিখ পর্যন্ত কোনো ঘোষণা হয়নি। 17 তারিখ সন্ধ্যে 6টার সময় রেডিওতে ঘোষণা করা হলো শেখপুরা জেলা পাকিস্তানের মধ্যে পড়েছে। আর 18 তারিখ সমস্ত হিন্দুদের দোকান বন্ধ ছিল। আর 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত যে নরহিংসা, এই নরহত্যা লীলা সেখানে সংঘটিত হলো, সেখানে আমরা দেখলাম একটি ধান মিলের মধ্যে 8,000 হিন্দুকে কতল করা হয়েছিল। জওহরলাল নেহরু পর্যন্ত আর
সেটাতে দুঃখ তিনি প্রকাশ করেছিলেন। একই রকমভাবে সেখানে আর একটা পরিবারের মধ্যে এইরকম প্রায় 30 জন তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এরকম 15,000 হিন্দুকে সেখানে হত্যা করা হয়েছে, হিন্দু শিখকে হত্যা করা হয়েছে। একই রকমভাবে মন্টেকুমারি, সেখানে 90 জন মায়েরা তার জহর ব্রত ধারণ করেছিলেন নিজেদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। এইরকম রাজৌরি থেকে শুরু করে, পুঞ্চ থেকে শুরু করে অমৃতসর, লাহোর, করাচি সর্বত্র হিন্দুদের উপরে এই অত্যাচার নেমে এসেছিল। হিন্দু শিখ তারা প্রাণ বাঁচাবার জন্য, আর ওপার থেকে বিশেষ করে যখন দেশ বিভাজন হলো, দেশ বিভাজনের পরে তারা কোনো রকমে এখানে পালিয়ে আসার চেষ্টা করেছেন। একই রকমভাবে নোয়াখালীর ঘটনা আমাদের জানা আছে। নোয়াখালী থেকে শুরু করে, কুমিল্লা থেকে শুরু করে রংপুর, সর্বত্র হিন্দুদের অত্যাচারের ফলে হিন্দুরা ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি যে ছোট ছোট শিশুদেরকে দেওয়ালের মধ্যে পেরেক দিয়ে কাটা হয়েছে, মেয়েদের ইজ্জত নষ্ট করা হয়েছে, তাদেরকে জোর করে তাদের ধর্ষণ করা হয়েছে, তাদের স্তন কেটে দেওয়া হয়েছে। কি অত্যাচার! ইতিহাসের পাতায় যদি আমরা দেখি তাহলে এই ধরনের নৃশংস অত্যাচার পৃথিবীর ইতিহাসে আর কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেনি। আজকে আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমরা সেই ইতিহাসকে ভুলে গেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকে এইরকম দিনে আমাদেরকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, মনের মধ্যে সংকল্প গ্রহণ করতে হবে, আমরা ভারতবর্ষকে আবার অখণ্ড করব। আজকের দিনে হয়তো অনেকে বলবেন এটা অনেক কল্পনা, কিন্তু বাস্তবে তো সত্য হবে, এটা নিশ্চিত। মনের মধ্যে যদি সংকল্পকে ধরে রাখতে পারি। আমরা জানি যে বার্লিনে যে প্রাচীর, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানিকে আলাদা করে রেখেছিল 1989 সালের 9 নভেম্বর যে ঘটনা, দুই দেশ এক হয়ে গেল এবং মাঝখানে যে বার্লিন প্রাচীর, সেই বার্লিন প্রাচীরকে ধ্বংস করা হলো। আমরা জানি যে ইতিহাসের পাতায় সোভিয়েত ইউনিয়ন বলে একটি দেশ ছিল, যে সোভিয়েত ইউনিয়ন অনেকগুলো রাষ্ট্র মিলে সংগঠিত হয়ে একটি ইউনিয়ন হিসেবে ছিল, কিন্তু সেই সোভিয়েত ইউনিয়ন আমরা দেখলাম যে অনেকগুলো টুকরোই ভাগ হয়ে গেল। আজকে উজবেকিস্তান থেকে শুরু করে, কাজাখস্তান থেকে শুরু করে বিভিন্ন আলাদা আলাদা রাষ্ট্র তৈরি হলো। আর একই রকমভাবে আমরা দেখেছি যে দুই ভিয়েতনাম 20 বছর ধরে লড়াই করেছিল আমেরিকার বিরুদ্ধে, সেই উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম এক হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবে যেটা অবাস্তব সেটা যদি মনের মধ্যে সংকল্প গ্রহণ করে আমরা দিনের পর দিন সেটাকে সামনে রেখে এগিয়ে যাই, তাহলে নিশ্চিতভাবে আমাদের সেই স্বপ্ন সার্থক হবে। আমরা দীর্ঘ 500 বছর ধরে লড়াই করেছি রাম মন্দিরের জন্য, সেই রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে। আমাদের গর্বের দিন আবার নতুন করে ফিরে এসছে। যেরকম ভাবে প্রত্যেক ইহুদি তাদের মনের মধ্যে স্বপ্ন রেখেছিল নেক্সট ইয়ার টু জেরুজালেম, আগামী বছর আমরা জেরুজালেমে আমাদের উৎসব পালন করব, ঠিক একই রকম ভাবে আমাদের মনের মধ্যে আমাদের সংকল্প থাকবে সেই রমনার কালীবাড়িতে আমরা কালী পূজা দেব, আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সেখানে পূজা নিবেদন করব, হিংলাজ মন্দিরে গিয়ে আমরা নৈবেদ্য প্রদান করব, আর আমরা নিশ্চিতভাবে অখণ্ড ভারত প্রাপ্ত হব। তাই সকলের কাছে প্রার্থনা করি যে আজকে মনে মনে আমাদের সংকল্প গ্রহণ করি, যেন আমরা ভগবানের কাছে সেই শক্তি যেন পাই যে হে ভগবান, আমরা আমাদের এই ভারতবর্ষকে, এই যে শরীর, এই শরীরেই যেন অখণ্ড রূপে দেখতে পাই। ঋষি অরবিন্দ তিনি বলেছিলেন যে এই যে কৃত্রিম বিভাজন একদিন না একদিন তা দূরীভূত হবে। যে অখণ্ড ভারতের স্বপ্ন ঋষি অরবিন্দ আমাদের সামনে রেখেছেন, সেই অখণ্ড ভারত আবার নতুন রূপে আমরা দেখতে পাবো। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, কর্মে মহান হবে, ধর্মে মহান হবে। সারা বিশ্ব সেই ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে, আমরা তারই উত্থান ধীরে ধীরে দেখতে পাচ্ছি। ভারত মাতা কি জয়। ওম রত্নাকরাধৌতপদাং হিমালয় কিরীটিনীম ব্রহ্মরাজর্ষিরত্নাঢ্যাং বন্দে ভারত মাতরম। ভারতবর্ষ আমাদের জন্মভূমি, ভারতবর্ষ এ কেবল জন্মভূমি নয়, এই ভূমি আমাদের কাছে দেবভূমি, ধর্মভূমি, পুণ্যভূমি। যুগ যুগ ধরে কত মঠ মন্দির, তীর্থস্থান, পীঠস্থান প্রভৃতি ভারতবর্ষের আধ্যাত্মিকতা স্বরূপ প্রাণভোমরা ভারতবাসী সকলের কে একত্রিত করেছে। শুধু তাই নয়, সকলকে এক সূত্রে গ্রথিত করে রেখেছে। এই ভারতবর্ষের এই একতাই হচ্ছে ভারতবর্ষের মূল শক্তি।
আমি সেই ভারতবর্ষের কথা বলছি, ভারতবর্ষের সাংস্কৃতিক অখণ্ড ভারতের কথা। দ্যাট ভারত ইজ কালচারাল নেশন বাট নট পলিটিক্যাল নেশন। আমি সেই ভারতবর্ষের কথা বলছি, বর্তমানে খণ্ডিত ভারতের কথা বলছি না। এ তো রাজনৈতিক ভারত। আমি সেই ভারতের কথা বলছি, সেই ভারত সম্বন্ধে আমাদের ঋষিগণ কি বলেছেন। হাজার হাজার বছর আগে বিষ্ণু পুরাণ রচিত হয়েছে। সেই বিষ্ণু পুরাণে বলা হয়েছে, উত্তরম ইয়ৎ সমুদ্রস্য হিমাদ্রশ্চৈব দক্ষিণম বর্ষং তৎ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। অর্থাৎ সমুদ্রের উত্তর ভাগে, হিমালয়ের দক্ষিণ ভাগে যে বিশাল বিস্তৃত ভূখণ্ড বিদ্যমান, সেটাই হচ্ছে ভারতভূমি। সেখানে যারা নিবাস করে তারা ভারতী নামে পরিচিত। হাজার হাজার বছর আগে বিষ্ণু পুরাণে উল্লিখিত হয়েছে। আবার কবি গেয়ে চলেছেন, সেই ভারতবর্ষ কেমন? হিমালয় হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, সেই তো মোদের ধ্যানের ভারত, সেই তো মোদের পূর্ণ দেশ। অখণ্ড ভারত, অখণ্ড ভারত কেমন? এই ভারত, এই সাংস্কৃতিক ভারত সারা বিশ্বকে আর আলোকবর্তিকা দেখিয়েছে। এই ভূমির উপরে বিভিন্ন সংস্কৃতির ঢেউ আছড়ে পড়লেও ভারতবর্ষের মূল সুরটা কিন্তু এক থেকে গেছে। তাই ভারতবাসীর মতন পরকে আপন করে নিতে কে পেরেছে? ভারতবর্ষের আধ্যাত্মিকতা আর সহনশীলতার সুযোগ নিয়ে বিদেশিরা বারবার আক্রমণ হেনেছে আমাদের উপরে। আমাদের ভারতের বর্ষের উপরে এক কলঙ্কের চিহ্ন এঁকে দিয়েছে। আমরা কি ভারত মায়ের সেই ক্রন্দনধ্বনি শুনতে পাচ্ছি? ভারত মা আজ অঙ্গহীনা হয়ে গেছে। একদিকে ইউরোপীয় সাম্রাজ্যের আক্রমণ আর ইসলামিয়ত পরে পরে আক্রমণ ভারতবর্ষকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ভারত মায়ের এক হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, অঙ্গহানি করেছে। আজকে দেখি আফগানিস্তান, নেপাল, ভুটান, তিব্বত, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, এই কিছুদিনের আগে এই সব নিয়ে ভারতবর্ষের মূল কত বর্গ কিলোমিটার জানেন? 65,16,784 বর্গ কিলোমিটার এই আয়তন। আর এখন এই খণ্ডিত ভারতবর্ষের রাজনৈতিক পেয়েছি আমরা স্বাধীনতা মাত্র 32,87,551 কিলোমিটার, অর্থাৎ 33 লক্ষ বর্গ কিলোমিটারের অধিক ভারত ভূ থেকে ছিন্ন হয়ে গেছে। তো আমাদের কাজ কি? ভারত মায়ের ক্রন্দন ধ্বনি আমরা কি মোচন করতে পারবো না? আমরা কি ভারত মায়ের সুপুত্র কে, যে মায়ের দুঃখ মোচন করতে পারে? আমরা কেমন সুপুত্র? 15ই আগস্ট আমরা স্বাধীনতা পালন করছি, খুব আনন্দ করছি। সত্যি কি আমরা স্বাধীনতা পেয়েছি? আমরা পেয়েছি খণ্ডিত স্বাধীনতা। সেই দিন কোনো মহাপুরুষের যদি জন্ম হয়ে থাকে, আমাদের এই ঋষি সাধক শ্রী অরবিন্দের জন্মদিন। তিনি বলেছেন এই খণ্ডিত ভারতবর্ষ এটা বেশি দিন থাকবে না, আবার সেই ভারত অখণ্ড হবে। ঋষি বঙ্কিমচন্দ্র তা আনন্দ মঠে বলেছেন, মা যা ছিলেন, মা কেমন ছিলেন, আর মা কেমন হয়েছেন। আর আমাদের কাজ কি? আমরা মাকে পুনর্পরম বৈভবশালীতে আমরা তৈরি করি। তাই আমাদের মনে রাখতে হবে, সেই ভারত মায়ের রক্ষার জন্য সেই ভগৎ সিং, রাজগুরু সুখদেব প্রাণ দিয়েছিলেন। সেই লাহোরের সেন্ট্রাল জেল, সেই সেন্ট্রাল জেল কোথায়? সেই লাহোরে। সেটা কি আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নেই। তাই আমাদের আজকে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়েদদা কোন দেশের জন্য লড়াই করেছিলেন? সেই চট্টগ্রাম কি আর আমাদের মধ্যে আছে? এই যে আমরা বলছি
জাতীয় সঙ্গীত জনগণ মনয়দি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। আমরা তো বলছি, বলুন তো, পাঞ্জাব আছে, গুজরাট আছে, বঙ্গ আছে, উৎকল আছে, সিন্ধু কোথায়? আমরা কি ভেবেছি? যতদিন পর্যন্ত সেই লাহোর সেন্ট্রাল জেলের পবিত্র মাটি আমাদের মাথায় নিয়ে তিলক আঁকতে পারবো, তখন পর্যন্ত আমাদের বিশ্রাম নেই। ভারত মায়ের ক্রন্দন যে অশ্রুমোচন আমাদের করতে হবে, এটা আমাদের কাজ। তাই কবির সেই কথা, ওই যে শুনতে পাস ভগ্ন দেবালয় হতে, আর নয় কহিতেছে দেব, এবার ধর্গ তোরা হাল, বনেছি আমি ঠুটো জগন্নাথ, সব তোরা এক হয়ে লড়িস ধর্ম লয়ে, রাখিস আমার মান, তৈরি হ যত হিন্দুর প্রতিষ্ঠান, দিকে দিকে ছড়িয়ে দে আমার আশিস বাণী, জয় তোরা হবি, জয় তোদের হবে, আবার দেখিস মিলিত হয়েছে তোদের খণ্ডিত রানী। নমস্কার। वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलाम् सस्य श्यामलां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। शुभ्रज्योत्स्नां पुलकितयामिनीं फुल्लकुसुमित द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे कोटि कोटि कंठ कल कल निनाद कराले कोटि कोटि भुजैधृत खर करवाले के बोले मां तुमी अबले बहुबलधारिणी नमामि तारिणी रिपुदलवारिणी मातरं वन्दे নমস্কার। অখণ্ড ভারত দিবস একটি সংকল্পের নাম, অখণ্ড ভারত দিবস একটি প্রতিজ্ঞার নাম, এবং অখণ্ড ভারত দিবস একটি পীড়ারও নাম। মাকে যখন দুটুকরো করা হয়, একটা সন্তানের কাছে সেই পীড়া কতটা বেদনাদায়ক এবং কতটা আঘাত করে তাকে, সেটা আমরা বুঝতে পারবো একজন প্রকৃত দেশপ্রেমিক ভারত মাতার সন্তান, ভারতরত্ন ভূতপূর্ব প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজির স্বরচিত
অটল বিহারী বাজপেয়ী রচিত একটি কবিতা, যার নাম 15 আগস্ট কি পুকার। এই কবিতাটি লেখা হয় 1947 সালে 14 আগস্ট। তখন কলকাতাতে ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীদের ঢল ভিড়, তারা ফুটপাতে অবস্থান করছে। সেই সব দেখে একজন প্রকৃত দেশপ্রেমিক, অখণ্ড ভারত যখন খণ্ডন হয়ে গেল, তার মনের কি অবস্থা তা তিনি কবিতার মাধ্যমে বর্ণনা করছেন। 15 अगस्त की पुकार। 15 अगस्त का दिन कहता आजादी अभी अधूरी है, सपने सच होना बाकी है, राबी की शपथ न पूरी है। जिनकी लाशों पर पग धरकर आजादी भारत में आई, वे अब तक है खाना बदोश गम की काली बदली छाई। कलकत्ते के फुटपाथों पर जो आंधी पानी सहते हैं, उनसे पूछो 15 अगस्त के बारे में क्या कहते हैं। हिंदू के नाते उनका दुख सुनते यदि तुम्हें लाजा थी, तो सीमा के उस पार चलो, सभ्यता जहां कुचली जाती। इंसान जहां बेचा जाता, ईमान खरीदा जाता है, इस्लाम सिसकियां भरता है, डॉलर मन में मुस्काता है। भूखों को गोली, नंगे को हथियार पहनाए जाते हैं, सूखे कंठों से जिहादी नारे लगवाए जाते हैं। लाहौर, कराची, ढाका पर है मातम की काली छाया, पख्तूनों पर गिलगिट पर है गमगीन गुलामी का साया। बस इसीलिए तो कहता हूं आजादी अभी अधूरी है, कैसे उल्लास मनाऊं मैं, थोड़े दिन की मजबूरी है। दिन दूर नहीं, खंडित भारत को पुनः अखंड बनाएंगे, गिलगिट से गारो पर्वत तक आजादी पर्व मनाएंगे। बस उस स्वर्ण दिवस के लिए आज से कमर कसें, बलिदान करें, जो पाया उसमें खो न जाए, जो खोया उसका ध्यान करें। जो पाया उसमें खो न जाए, जो खोया उसका ध्यान करें। धन्यवाद।